স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরের বিস্তারিত। যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরির ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে 2025 সালের শেষে বা 26 সালের প্রথম দিকে হতে পারে ভোট। মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে 6টি সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে গঠন করা হবে জাতীয় ঐকমত্য গঠন কমিশন, যার নেতৃত্বে থাকবেন প্রধান উপদেষ্টা নিজেই। মাসের শুভেচ্ছা জানাচ্ছি। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। তিনি বলেন, নির্বাচনের জন্য সংস্কার কাজে হাত দিতে গেলে যে রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজন তার জন্য গঠন করা হবে একটি নতুন কমিশন। এই কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলবে এবং নির্বাচনের সমস্ত সিদ্ধান্ত নেবে। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনের চিত্র তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট করে পাচার করা হয়েছে। অন্তর্বর্তী সরকার ফিরিয়ে আনার চেষ্টা করছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন ব্যয়ের প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বড় কাজ হলো পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনা। আওয়ামী লীগ আমলে গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে গুম কমিশনের পুরো প্রতিবেদন প্রকাশ করা যাচ্ছে না বলে জানান প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই আগস্ট গণহত্যায় জড়িতদের বিচারে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা দায়ের করবে অন্তর্বর্তী সরকার। গুমের শিকার বহু পরিবারের নিরাপত্তার স্বার্থে এটা এখন প্রকাশ করা যাচ্ছে না। আলাদাভাবে আমরা গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মানবতা বিরোধী অপরাধের মামলা করব বলে তাকে জানিয়েছে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 2025-এর শেষে বা 2026 সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা ঘোষিত এই সময়ের মধ্যে ভোট আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। বিকেলে ডিবিসি নিউজকে এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ। প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলের নেতারা বলেন, শুধু ধারণা নয়, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির নেতারা, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচন ইস্যুতে দেয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানায় দলটি। স্বাগত জানায় নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার ধারণামূলক বক্তব্যকে। সঙ্গে যোগ করেন নিজেদের অবস্থানও। আমরা চাই এই সরকার একটা রোডম্যাপ ঘোষণা করুক। আমরা আশা করছি এই সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে, এটাই আমাদের কামনা। যুগ যুগ ধরে নয়, নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণারও দাবি তাদের। আমরা আশা করব শুধুমাত্র ধারণা নয়, দিন তারিখ মাস ক্ষণ সহ সুনির্দিষ্ট একটি রোডম্যাপ তিনি আমাদের সামনে, জাতির সামনে প্রকাশ করবেন। এদিকে চট্টগ্রামে বিজয় দিবসের এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজনীতিবিদদের সংস্কারের জ্ঞান দেয়া বন্ধ করার আহ্বান জানান। এখন কি সংস্কার হবে না হবে সেটা
আমরা সহযোগিতা করতে রাজি আছি, কিন্তু এটা যাদের কাজ সেটা হচ্ছে আগামী সংসদের কাজ। আর যেখানে বিগত দিনে রাজনীতিবিদরা সফল হয় নাই, রাজনীতিবিদদের তার জন্য জনগণের কাছে দায়বদ্ধতা জবাবদিহিতা থাকবে এবং রাজনীতিবিদরা তার পরিপ্রেক্ষিতে তাদের আগামী দিনের রাজনীতির পথ সঠিক পথে চালাবে, সেটাই গণতন্ত্র, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের কোনো সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন এসব নেতারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। গৌরব আর বীরত্বের 54 বছরে বাংলাদেশ। মহান বিজয় দিবসে গভীর ভালোবাসায় 71-এর বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে শৌর্য, বীর্য আর বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সকাল 6:34 জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল তখন রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগুলে বেজে ওঠে করুণ সুর। পরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি। এ সময় স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির পর সকাল 7টার কিছুক্ষণ পর বাংলাদেশ সফরে থাকা পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান উপদেষ্টা পরিদর্শন বইয়ে সই করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারা বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক ও বিশিষ্ট নাগরিকেরা। পরে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সাভার জাতীয় স্মৃতিসৌধ। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিজয় মানে কি শুধুই একটি পতাকা অর্জন, নাকি বিজয় মানে বিশ্ব মানচিত্রে 56,000 বর্গমাইলের এক টুকরো জমি? ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে তারুণ্যের ভূমিকা অতুলনীয়। বিজয়ের দিনে এই তারুণ্যের স্বপ্ন বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ। 24-এর সাথে তুলনা করতে চাই না এবং সেটাকে তুলনা করে আমাদের বেঁচে থেকে যাওয়া মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করতে চাই না। আমি চাই 71 হোক আমাদের দেশপ্রেম, 24 হোক আমাদের অধিকার আদায়ের স্পৃহা। এভাবে বিজয় দিবসে দেশ নিয়ে স্বপ্নের কথা বলছিলেন তরুণরা। তাদের প্রত্যাশা 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে নিশ্চিত হবে প্রতিটি মানুষের অধিকার। 53 বছরের মর্যাদা কি রাখতে পারছি, মানে স্বাধীন হয়েও কি আমাদের সে মর্যাদাটা রাখতে পারছি কিনা, আসলে এটাতে সন্দেহ আছে। তো আমাদের চেষ্টা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। আমার কাছে বিজয় মানে একটি স্বাধীন দেশ, মানে আমার দেশের পরিপ্রেক্ষিতে আমি বলতেছি, একটি স্বাধীন মানচিত্র, যে ধর্মেরই হোক না কেন, এই বিজয় দিবসটা সবার মনেই কিন্তু একটা আলাদা জায়গা হিসেবে নেয়। কারো কাছে বিজয় মানে স্বপ্নের পথে নতুন যাত্রা। তারা চান মেধা, যোগ্যতাই হবে টিকে থাকার লড়াইয়ের সবচেয়ে বড় হাতিয়ার। সেই সাথে বন্ধ হবে দুর্নীতি। স্বৈরতন্ত্র যাতে আমাদের দেশে আবার পুনরায় মাথা উঁচু দিয়ে না উঠতে পারে, সেই প্রত্যাশাটুকু আমি রাখছি। জনগণের মৌলিক অধিকার ও অপরিহার্য সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করাই তাদের লক্ষ্য। আমরা চাই বাংলাদেশটা এমন একটা পর্যায়ে যাবে যেখানে একটা জীবন আর না নষ্ট হোক। বেশি উন্নত না হতে পারলে অন্তত আমাদের মৌলিক চাহিদাগুলো যাতে আমাদের দেশের প্রত্যেকটা জনগণ পায়, এরকম একটা বাংলাদেশ চাই। তরুণ হিসেবে চাই আমি আমার বাংলাদেশকে উন্নত এবং সমৃদ্ধ করতে, যাতে আমাদের দেশটা সব দেশের সাথে পরিচিত লাভ করতে। আর যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে কোনো স্বৈরশাসক। প্রতিটি মানুষই হয়ে উঠুক দক্ষতার এক একটি ক্ষেপণাস্ত্র।
আগামীর দিনটা কিভাবে এগিয়ে যাবে সেটা তো ডিসাইড করবে যে বর্তমান পলিটিক্যাল সিচুয়েশনটা কীরকম এবং আগামী দিনে সেটা কোন দিকে মোড় নিবে এবং বর্তমানে যে জেন-জি আছে তাদের পজিটিভ চিন্তাধারার উপর ডিপেন্ড করবে আসলে আগামীর বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে। অর্থনৈতিক মুক্তি আমাদের তো এখনও আসেনি, সেই হিসেবে আমার কাছে মনে হয় না যে আমরা এখনও সম্পূর্ণ বিজয়টাকে উপভোগ করতে পারি। আর বিজয়ের আনন্দ যেন শুধু দিবসে আটকে না থাকে, এই প্রত্যাশাও দেশ গড়ার কারিগরদের। রিফাত স্নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনে বীরশ্রেষ্ঠ পরিবারের হাতে রাষ্ট্রপতির পক্ষে উপহার সামগ্রী তুলে দেন রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী। এর আগে রাষ্ট্রপতি বিশিষ্টজন ও বীরশ্রেষ্ঠের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের অর্জিত বিজয়কে ভারতীয় বিজয় দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় একই সুরে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান পাশ কাটিয়ে ভারতের অবদানকে মহিমান্বিত করেছেন বিরোধী দলীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও। নরেন্দ্র মোদীর বক্তব্যে বাংলাদেশে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকা দিল্লি সম্পর্কের অবনতির শঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর পাল্টে গেছে ভারতের সাথে সম্পর্ক, পাল্টে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুরও। বিগত বছরগুলোতে ৭১-এর বিজয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অবদান স্বীকার করে শুভেচ্ছা জানান তিনি, কিন্তু পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার পাল্টে গেছে তার শুভেচ্ছার ধরন। বাংলাদেশের বিজয় দিবসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি ৭১-এ ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখায় তার দেশের সেনাদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের প্রশংসা করেন। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ জাতিকে গৌরবান্বিত করেছে বলেও মন্তব্য করেন তিনি, কিন্তু মোদীর এই পোস্টে বাংলাদেশ ও মুক্তিযোদ্ধাদের অবদানের কথা উল্লেখ নেই। একই দিনে দেশটির লোকসভায় ভাষণে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীও মন্তব্য করেন, বলেন মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সাহসিকতাপূর্ণ নেতৃত্বে জয়ী হয় বাংলাদেশ। 1971 সালে ভারতীয় সশস্ত্র বাহিনীর যারা প্রাণ হারিয়েছেন, যুদ্ধে অংশ নিয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি একই সাথে আজকের এই দিনে ভারতের এই জয়ে দেশের সেই নাগরিকদের স্মরণ করি যারা ইন্দিরা গান্ধীর পাশে ছিলেন। তিনি এমন নেতৃত্ব দেখিয়েছেন যার ফলে বাংলাদেশ আজ স্বাধীন। মহান শহীদ হ্যায়। মোদীর বক্তব্যে সমালোচনার ঝড় বইছে বাংলাদেশে। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে দুই দেশের সম্পর্ক উন্নয়নের যে বার্তা দিয়ে গেছেন, এই বার্তা তার উল্টো, এমন মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যেই স্টেটমেন্ট নরেন্দ্র মোদী দিলেন, সেখানে তার পররাষ্ট্র সচিবের কথার সাথে মিলছে না। এখন বলতে বাধ্য হচ্ছি যে এটা তো বিশাল কন্ট্রাডিকশন তার দিক থেকেই। মোদীর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দলটির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম মনে করেন ইতিহাস বিকৃতির এই চেষ্টা বিগত সরকারের নতজানু নীতির ফলাফল। আমরা কিন্তু দেশপ্রেমের উদ্বুদ্ধ হয়ে আমরা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম এবং নিজের জীবন বিলিয়ে দেওয়ার জন্যই কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। মোদীর পোস্টের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। ভারতকে মুক্তিযুদ্ধের মিত্র ভিন্ন অন্য কিছু ভাবতে নারাজ আইন উপদেষ্টা। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম বিসিএস এর 25 জন এএসপিকে শোকজ করা হয়েছে। রবিবার পুলিশ সুপার তানভীর সালেহিন ইমনের সই করা এক আদেশে আগামী 3 দিনের মধ্যে তাদের শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে। এর আগে 19 নভেম্বর 40তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়। একই সঙ্গে স্থগিত করা হয় প্রশিক্ষণরত 40তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও। রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্য তেলে কর ও ভ্যাট প্রত্যাহার করেছে সরকার। পরিশোধিত ও অপরিশোধিত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম অয়েল আমদানিতে বিদ্যমান সব আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে এনবিআর। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিদ্ধান্তটি আজ থেকে কার্যকর হবে। আগামী 31 মার্চ পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।
এনবিআর জানিয়েছে এসব পণ্যের আমদানি পর্যায়ে প্রদেয় মূসক 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। ফলে এসব পণ্যের ওপর আমদানি পর্যায়ে 5% মূসক ছাড়া আর কোনো শুল্ক কর অবশিষ্ট নেই। সরকারের এই সিদ্ধান্তের ফলে এসব তেলের আমদানি ব্যয় লিটার প্রতি 40 থেকে 50 টাকা কমবে। মহান বিজয় দিবসে সংসদ ভবন এলাকায় সর্বজনীন কনসার্ট সবার আগে বাংলাদেশ আয়োজন করে বিএনপি। কনসার্ট উপভোগে মানিক মিয়া এভিনিউ পরিণত হয় জনসমুদ্রে। বিজয় দিবসের দুপুরে শুরু হয় এই বর্ণাঢ্য আয়োজন। গানে গানে শ্রোতাদের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করেন নবীন ও প্রবীণ শিল্পীরা। সন্ধ্যায় মঞ্চে ওঠেন দীর্ঘদিন প্রবাসে থাকা শিল্পী বেবি নাজনীন। তার কণ্ঠে উচ্চারিত হয় কনসার্টের থিম সং। বিজয় উদযাপনের এই উৎসবে ছিল মানুষের ঢল। ভিড়ের কারণে অনেকেই ঢুকতে পারেননি কনসার্ট প্রাঙ্গণে। নগর বাউল, সোলস, শিরোনামহীন, আর্টসেল, ডিফারেন্ট টাচের মতো ব্যান্ডের গানে শ্রোতারা মেতে ওঠে বিজয় উৎসবে। ঢাকা। উচ্ছ্বাস আর উল্লাসে দেশ জুড়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বিজয়ের আনন্দ ছড়িয়ে দিতে মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, যুদ্ধ জাহাজ পরিদর্শনের আয়োজন ছিল। নাটোর ও গাইবান্ধায় চলছে দিনব্যাপী বিজয় মেলা, আর মুন্সিগঞ্জে চলছে পিঠা উৎসব। অন্যদিকে খুলনা ও মোংলায় সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয় যুদ্ধ জাহাজ। স্বাধীনতার 53 বছরে উৎসবমুখর পরিবেশে সারা দেশ। জেলা প্রশাসনের উদ্যোগে নাটোর ও গাইবান্ধায় আয়োজন করা হয় দিনব্যাপী বিজয় মেলা। মেলায় প্রদর্শিত হয় জুলাই আগস্ট আন্দোলনের চিত্র। এছাড়াও হাতে তৈরি পোশাক, মাটির তৈজসপত্র, শতরঞ্জি, নানা রকমের গহনার সঙ্গে ছিল নানা পদের খাবারের দোকান। বিভিন্ন ধরনের রাইডসে চড়ে শিশুরাও ছিল উচ্ছ্বাসিত। মুন্সিগঞ্জে সামাজিক সংগঠন সম্প্রীতি এসো হাত বাড়াই এর উদ্যোগে আয়োজন করা হয় পিঠা উৎসবের। বাহারি শীতকালীন পিঠাপুলি পরিবেশন করা হয় সেখানে। এদিকে খুলনা ও মোংলায় বিজয় দিবসে উন্মুক্ত রাখা হয় যুদ্ধজাহাজ বনজা পদ্মা ও বনৌজা তুরাগ। যুদ্ধজাহাজগুলো দেখতে ভিড় করে নানা বয়সী মানুষ। আমি প্রথমবারের মতো এখানে এসে জাহাজ দেখছি, কামান দেখছি, তারপরে স্পিড বোট দেখছি। হ্যাঁ, এটা অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে দেখতে। অনেক দিনের ইচ্ছা ছিল এই বাবুদের নিয়ে যুদ্ধজাহাজ দেখব, সেই স্বপ্নটা পূরণ হলো। বিজয়ের এই দিনে একটি উন্নত, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যাশা সকলের। ডিভিসি নিউজ ডেস্ক। বাতাসে কমে গেছে আর্দ্রতা, প্রকৃতিতে বেড়েছে শীতের তীব্রতা। হেমন্তের পর কনকনে শীত নিয়ে এলো পৌষ। টানা 4 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। কুয়াশা আর হিমেল বাতাসে কাহিল মানুষজন। উত্তরের এ জেলায় কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট। আজ রেকর্ড করা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস। এই শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট অব্যাহত রয়েছে। রেকর্ড করা হয়েছে 11.3 ডিগ্রি সেলসিয়াস। শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বেরিয়েছে শ্রমজীবীরা ও দিনমজুররা। কাজের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকে না পেয়ে ফিরে গেছেন বাড়িতে। দক্ষিণের জনপদ ঝালকাঠিতে জেঁকে বসেছে তীব্র শীত। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। নিম্ন আয়ের মানুষ চরম ভোগান্তিতে। কুয়াশার কারণে সকালে সড়কে মানুষের চলাচল ছিল কম। দল বা সংগঠন হিসেবে স্বাধীন বাংলা ফুটবল দলের রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আশাবাদী বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। আসন্ন এশিয়া কাপ উপলক্ষে জাতীয় দলের প্রস্তুতিতে প্রাধান্য দিচ্ছে বাফুফে। শিগগিরই নিরসন হবে কোচ ইস্যুর। হামজা চৌধুরী প্রসঙ্গে গুজবে কান না দেওয়ার পরামর্শ তার। বাফুফের অ্যাস্ট্রোটার্ফে সাবেক জাতীয় ফুটবলারদের মিলন মেলা। লাল দল আর সবুজ দলের উপভোগ্য এক ম্যাচ, যেখানে 3-1 গোলের জয় লাল দলের। বিজয় দিবসের আয়োজন এলেই সামনে আসে স্বাধীন বাংলা ফুটবল দলের সংগ্রামের কথা। বিজয়ের 53 বছর পেরোলেও যে দলটা সংগঠন হিসেবে পায়নি রাষ্ট্রীয় স্বীকৃতি। তারাই কিন্তু বাংলাদেশের পতাকা প্রথম তুলেছিল। তারাই তাদের কাজের মাধ্যমে এই যুদ্ধর তথ্যগুলি পৃথিবীর সামনে ছড়িয়ে দিয়েছিল। আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে খেতাব দেওয়ার জন্য, তখন স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে স্বীকৃতি পাবে। আসছে বছর 25 মার্চে এশিয়া কাপ কোয়ালিফায়ারের চূড়ান্ত পর্বের প্রথম ম্যাচ লাল সবুজের। তা নিয়ে এখনই পরিকল্পনা আঁটছেন বাফুফের সভাপতি, যদিও এখনও পূর্ণাঙ্গ হয়নি ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি। অতি শীঘ্রই করতে যাচ্ছি, তখন ন্যাশনাল টিমের প্রথম কমিটি মিটিংয়ে আমি সিদ্ধান্তগুলো নিব। আজকের থেকে আগামী দিন পর্যন্ত, মানে খেলা আগ পর্যন্ত কী কী পদক্ষেপ নিতে হবে চূড়ান্ত তারাই করবে, তারপরে আমরা আপনাদেরকে জানিয়ে দিব।
হামজা চৌধুরীকে নিয়ে লাল সবুজের জার্সিতে খেলাতে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে বাফুফে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন উঠলেও তা নিয়ে এখনও হয়নি সুরাহা। এই মুহূর্তে আমাদের কাছে কোনো আপডেট নাই, কোনো যা যা আমরা সামাজিক মাধ্যমে দেখছি সেগুলো কিন্তু অ্যাটলিস্ট আজকের জন্য সত্য নয়। বা যখনই যদি কোনো আপডেট আমরা পাবো আমরা আগে আপনাদেরকে জানাবো, সঠিকভাবে জানাবো। কারণ দেশের ফুটবলের উন্নয়নের পাশাপাশি বন্ধু প্রতিম দেশের সাথেও কাজ করতে চায় বাফুফে। এ নিয়ে রবিবার পূর্ব তিমুরের রাষ্ট্রপতির সাথে বৈঠক সেরেছেন তাবিথ আউয়াল, জেনেছেন তাদের আগ্রহের কথাও। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।